আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলতে চাই যেমনটি ক্যাপশন দিয়েছি, সে প্রসঙ্গ নিয়ে কিন্তু শুরু করতে চাই একটু পেছন থেকে। ১৭৫৭ সাল। আ অনেকেই ভাবতে পারেন যে একটু পেছনে বলে অনেকখানি পেছনে চলে গেলাম। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, পুরো ইতিহাস তো বলার প্রয়োজন নেই, খুব সংক্ষিপ্ত আকারে বলতে। ১৭৫৭ সাল আমাদের এই উপমহাদেশীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি আ অনেক গুরুত্বপূর্ণ একটি সাল। কারণ ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ব্রিটিশদের কাছে বাংলাদেশের বাংলা, বিহার, ওড়িশার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমরা ব্রিটিশের কলোনিতে পরিণত হই। তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়ি। তারপর আ প্রায় ১০০ বছর পর্যন্ত উনারা ব্রিটিশরা খুব আম বড় ধরনের কোনো বাধা-বিঘ্নতা ছাড়াই আমাদেরকে শাসন শোষণ করছিলেন। সর্বপ্রথম সবচাইতে বড় যে সমস্যার মধ্যে পড়তে হয়, সবচাইতে বড় যে চ্যালেঞ্জের মধ্যে ব্রিটিশদের পড়তে হয়, সেটা ছিল ১৮৫৭ সালে আ সিপাহী বিদ্রোহ বলে সেটাকে। সিপাহী বিদ্রোহটা এত বড় একটা বিদ্রোহ হয়ে উঠেছিল যা খুব দ্রুত সারা ভারতীয় উপমহাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশরা সেটাকে দমন করার জন্য অনেক শক্তভাবে, অনেক কঠোর হয়ে সেই আ আন্দোলনকে, সেই অভ্যুত্থানকে দমন করেছিল, যেটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশের ১ম স্বাধীনতা যুদ্ধ বা ১ম মুক্তিযুদ্ধ। এটা দমন করেছিল তারা ঠিকই, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে যেহেতু একবার একটা বিদ্রোহ গড়ে উঠেছে, এটা ঘুরে ফিরে কিছুদিন পর, পর আসতে পারে। যাতে এটা ঘুরে ফিরে না আসে, তার একটা পার্মানেন্ট সলিউশনের জন্য উনারা তখন একটা নীতি গ্রহণ করেন। যে নীতিটা আসলে ব্রিটিশদেরও খুব একটা পছন্দের নীতি ছিল না। পূর্ববর্তী সময়ে বা অন্যান্য ঔপনিবেশিক এরিয়াগুলোতে উনারা এই নীতিগুলোকে নিতে চাচ্ছিলেন না বা নিচ্ছিলেন না। উনাদের খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু উনারা তখন বুঝতে পারেন যে ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ডটাকে যদি শাসন করতে হয়, শোষণ করতে হয়, তাহলে এই নীতিটা অনিবার্য। সেই নীতিটা কি ছিল? সেই নীতিটা ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল নীতি। এর মাধ্যমে উনারা আমাদের মধ্যে বিভাজনের আ বীজ বপন করেন এবং আমাদেরকে বিভাজিত করে ধীরে, ধীরে শোষণ করা শুরু করেন বা চালিয়ে নেন আমাদের। আ যেটা ধীরে, ধীরে প্রায় ৪৮ বছর সময় নিয়ে সর্বশেষ ১৯০৫ সালে এটার ফাইনাল স্টেজে যেয়ে পৌঁছে হচ্ছে লর্ড কার্জনের সময়ে। লর্ড কার্জনের আমলে যেটা বঙ্গভঙ্গ নামে আমরা সবাই জানি, এবং বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে প্রায় ৬ বছর পরে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এই বিভাজনটা তৈরি হয়ে গিয়েছে এবং আমরা বিভাজিত হয়ে গিয়েছি অলরেডি। তারপর ১৯৪৭ সালে আ ব্রিটিশরা আমাদেরকে রেখে আমাদের উপর শাসন শোষণের পাট চুকিয়ে চলে আসে ঠিকই। কিন্তু উনারা রেখে আসে উনাদের আ উচ্ছিষ্ট কিছু নিয়ম-কানুন, আর রেখে আসে উনাদের সবচাইতে ঘৃণিত যে শাসন ব্যবস্থা, ডিভাইড অ্যান্ড রুল ব্যবস্থা সেটি। আমরা এই ব্যবস্থাটিকে এই দীর্ঘ সময়ে আমাদের উত্তরসূরি থেকে আমাদের পূর্বসূরি থেকে শুরু করে আমরা ইনহেরিটেন্টলি এই জিনিসটাকে এত উম ভাবে গ্রহণ করেছি, যেটা আমাদের রন্ধ্রে, রন্ধ্রে ঢুকে গিয়েছে। আমরা নিজেরাও বুঝতে পারি না কখন একসাথে চলতে, চলতে আমরা একটা পর্যায়ে এসে আমরা একজন আরেকজনের অনৈক্যের জায়গায় চলে যাই এবং সেখান থেকে আমাদের মধ্যে তৈরি হয় আম নানা দল, নানা মত, নানা পথের আমরা বিভাজিত হয়ে পড়ি। যাই হোক, এ পর্যায়ে ইতিহাস থেকে বের হয়ে এসে আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাচ্ছি, কাউবয়, এই শব্দটিতে আসি। এই শব্দটিও সেই ব্রিটিশ শব্দ, যে ব্রিটিশরা আমাদেরকে বিভাজিত করেছিল শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে বিভাজিত করেছিল। যাই হোক, এই ব্রিটিশ শব্দের সবচাইতে বড় ভান্ডার বা সবচাইতে গ্রহণযোগ্য যে ডিকশনারি, সেটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি। সেই অক্সফোর্ড ডিকশনারি অনুসারে যদি আমরা এই শব্দটিকে দেখি, তাহলে এই শব্দটির অর্থ দাঁড়ায় এরকম, মানে ওনারা মিনিং লিখেছেন, কাউবয় শব্দের মিনিং লিখেছে এরকম: এ কাউবয় ইজ এ পারসন হু টেন্ডস টু ক্যাটল অন দ্য র্যাঞ্চ, স্পেশালি অন হর্সব্যাক। মানে বাংলা করলে এরকম আসে যে কাউবয় একজন ব্যক্তি যে গবাদি পশুকে খামারে নিয়ে যায়, বিশেষভাবে ঘোড়ার উপর চড়ে। আমরা সহজ ভাষায়, বাংলা ভাষায় সহজভাবে যেটাকে বলি রাখাল বালক। তো শব্দগত দিক থেকে মিজানুর রহমান আজহারীর এই শব্দের ব্যবহার, এই শব্দের প্রয়োগ আসলে খুব একটা ভুল কিছু না। কিন্তু যে জায়গাটাতে সমস্যা সেটা হচ্ছে এই কাউবয় নামে একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনটাতে যে মানুষগুলোকে উপস্থাপন করা হয় বা যেভাবে ম্যাগাজিনটাকে উপস্থাপন করা হয়, সেটিও
খুবই অশ্লীলতাপূর্ণ একটা ম্যাগাজিন, যে জন্য এখানে মূলত এই সমস্যাটা তৈরি হয়। প্রসঙ্গতই আমাদের সমাজে সারা পৃথিবী জুড়ে এমন অনেক প্রতিষ্ঠানের নাম আছে, এমন অনেক কিছুর নাম আছে যার নামের সাথে সেই শব্দগত মিনিং বা শব্দগত জায়গা থেকে তেমন কোনো কিছুই মিন করে না। তাও আমরা এই শব্দটার মাধ্যমে এই অশ্লীল একটা ম্যাগাজিনের যে ব্যবহার এসেছে সময়ে সময়ে, সে ব্যবহারের কারণে আমরা এই শব্দগুলোকে আমরা যথাসাধ্য চেষ্টা করি অ্যাভয়েড করে নতুন শব্দ, অন্যান্য পরিপূরক শব্দগুলো ব্যবহার করতে। যেমন এখানে শেফার্ড আছে, কাউম্যান আছে, এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো দিয়ে আমরা এই ভাবগুলো ব্যক্ত করতে চাই, যেহেতু অশ্লীলতাপূর্ণ একটা ম্যাগাজিনের নাম হয়ে গেছে এটা। কিন্তু একবার ভেবে দেখবেন, এই যে আলোচনা, যে সমালোচনাটি এসেছে, আমি বিশ্বাস করি অন্তত যারা বলছেন এই কথাগুলো তারাও এটা বিশ্বাস করেন যে মিজানুর রহমান আজহারি এই শব্দ চয়নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই কোনোভাবেই অবমাননা করার জন্য এই শব্দ চয়নটি করেননি। উনি একদম লিটারেলি ওই শব্দের অর্থ, যে কাউবয় শব্দের অর্থ যেটা রাখাল, ওই জিনিসটাই মিন করতে চেয়েছিলেন। হয়তো উনি শব্দ চয়নে আরও মার্জিত হতে পারতেন, যেগুলো আমরা ব্যবহার করি। হয়তো উনি জানেনও না এই ধরনের একটা ম্যাগাজিন আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বা উনি জানলেও ওইটা মিন করে উনি বলবেন, এটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না, যেহেতু উনি অনেক বড় একজন স্কলার। এবং আমি বিশ্বাস করি আরও যারা স্কলার, যারা ওনার বিপরীতে গিয়ে ওনার সমালোচনা করছেন, তারাও এটা চাইবেন না যে এই শব্দগুলো আমরা যখন নেগেটিভভাবে এখন যখন আমরা সমালোচনার জন্য এটা বলছি, এই গত 2-3 দিনের যদি পরিসংখ্যান আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন যে গুগলে সার্চ ইঞ্জিনে বাংলাদেশি তরুণরা যে পরিমাণে এই কাউবয় ম্যাগাজিন সার্চ করেছে, শুধুমাত্র এই সমালোচনার জন্য আমরা যে পাবলিসিটিটা করলাম পরোক্ষভাবে ওই অশ্লীল একটা ওয়েস্টার্ন ম্যাগাজিনের, সেটা আমাদের কতটুকু লাভ করে দিল। সমালোচনা করা প্রয়োজন, অবশ্যই সমালোচনা করা প্রয়োজন, কেউই সমালোচনা ঊর্ধ্বে থাকবে না। আর বিশেষত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার ব্যাপার আসে, তখন তো অবশ্যই একজন মুসলমান হিসাবে সেটা আমাদের অন্তরে অনেক বড় কষ্টের, অনেক বড় দাগ দেয়। কিন্তু এমনভাবে সমালোচনা করবেন না যেখানে লাভের চাইতে বরং ক্ষতি হয়। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি কথাগুলো। কিন্তু বিষয় হচ্ছে এগুলোর মাধ্যমে মূলত কি হচ্ছে, আমার প্রথম যে 1757 সাল থেকে এখনকার পর্যন্ত এই যে কথাগুলো আমি বললাম, এটার মাধ্যমে আসলে কি আমি বোঝাতে চাচ্ছি, মূলত বিষয় হচ্ছে আমরা নিজেরাও জানি না কখন আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা মুসলমানরা, আমাদের এই ভূখণ্ডটা অনেক, আমাদের বাংলাদেশ যেখানে 80% মুসলমান আমরা বসবাস করি, সেখানে আমাদের মুসলমানদের মধ্যে কতগুলা বিভাজন যে এই মুহূর্তে আছে তা বলে বোঝানো সম্ভব না। আমাদের যখন ঐক্যের প্রয়োজন, আমরা যখন সবাই এক হয়ে বাংলাদেশকে সোনার বাংলা গঠন করব, তখন আমরা বিভিন্ন ইস্যুতে ছোট ছোট কথাগুলো নিয়ে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে সমালোচনার মাধ্যমে বিভক্ত হয়ে পড়ছি, যেটা সেই সব মানুষদের সহায়তা প্রদান করবে যারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করে এবং আমাদেরকে শাসন শোষণ করতে চায়। অনেকেই ভাবতে পারেন আমি টেনে হিচড়ে এই জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি রাজনীতিতে, কিন্তু বিশ্বাস করুন এটাই রাজনীতি। কেন এটা রাজনীতি, এটা যদি বলতে যাই আরও অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো, আমি আর লম্বা করতে চাই না। যদি কারোর একান্তই জানার আগ্রহ থাকে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য এটা কেন রাজনীতি, বা আসলেই কেন এটা রাজনীতিতে সম্পৃক্ত করা উচিত এই কথাগুলো, সেটা বুঝিয়ে বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন বিভক্ত না হয়ে, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুলে আসক্ত না হয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং গড়ে তুলি আমাদের সোনার বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।